আসসালামু আলাইকুম। আমি রেবা আক্তার, দৌলতকান্দি এমবি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তা করোনার কারণে, বিশ্বে মহামারী করোনার কারণে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। এই কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং পড়াশোনা করবা। তাই আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যতকতা সম্পর্কে একটু আলোচনা করব। মানুষ ও অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে যেসব তন্ত্র থাকে তাদের মধ্যে রক্ত সংবহনতন্ত্র অন্যতম। আর সেই রক্ত সংবহনতন্ত্রের মধ্যে এই রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়েছে রক্তনালী, হৃৎপিণ্ড নিয়ে। তাহলে একজন রক্ত কি? রক্ত হচ্ছে একটি তরল যোজক কলা বা টিস্যু, যা ক্ষারধর্মী, ঈষৎ ক্ষারধর্মী, লবণাক্ত। তা একজন পূর্ণ মানুষের শরীরের দেহে 5 থেকে 6 লিটার রক্তের দরকার। তো রক্তের রং, মানুষ ও অন্যান্য মেরুদণ্ড প্রাণীর রক্তের রং লাল থাকে। কেন লাল থাকে? কারণ রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল হয়। আর হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। তাহলে আমরা আজকে রক্ত উপাদান 2 ধরনের। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্তরস থাকে 55%, রক্তরস থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। এই রক্তকণিকা আবার তিন ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা। এবং শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের। শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট বা গ্রানুলোসাইট। দানাদার, অদানাদার বা দানাদার অদানাদার। তো এই দানাদার আবার 2 ধরনের, অদানাদার আবার 3 প্রকার। শ্বেত রক্তকণিকা একটু ভালো করে আমি বোঝানোর জন্য তোমাদেরকে পাঠ করে লিখে দিচ্ছি। বা দানাদার আর গ্রানুলোসাইট বা অদানাদার।
এই দানাদারটাকে আবার দুই ভাগে ভাগ করেছি। এই দানাদারটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তারপরে সে অদানাদারকে আবার তিন ভাগে ভাগ করেছে। অদানাদার তিন ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে গিয়া নিউট্রোফিল আর ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, তারপর হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল আর একটা হচ্ছে বেসোফিল। তাহলে আমরা রক্ত দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস থাকে, মানবদের রক্তরস থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। আর সেই রক্তকণিকা তিন ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা গ্রানুলোসাইট অদানাদার, আর অ্যাগ্রানুলোসাইট বা দানাদার। এই দানাদারটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। আর অদানাদারকে তিন ভাগে ভাগ করেছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তাহলে আমরা রক্তরস কি? রক্তরস হচ্ছে রক্তের উপর যে হলুদাভ তরল অংশ থাকে সেটি হচ্ছে গিয়া রক্তরস। রক্তের উপর যে হলুদাভ তরল অংশ থাকে সেটি হচ্ছে গিয়া রক্তরস। তাহলে রক্তরস মানুষের মানবদেহে 90% রক্তরসের মধ্যে 90%ই থাকে পানি, আর 10% বিভিন্ন যৌগ এবং অযৌগ পদার্থ থাকে। এই যে 55% রক্তরস, সেই 55% রক্তরসের মধ্যে 90%ই থাকে পানি আর 10% থাকে বিভিন্ন রকম অযৌগ এবং যৌগ পদার্থ। তাহলে দ্রবীভূত অবস্থায় থাকে। এর মধ্যে যৌগ পদার্থগুলি কি আর অযৌগ পদার্থগুলো কি সেগুলি আমরা একটু জানব। যৌগ পদার্থগুলো হচ্ছে যৌগ পদার্থগুলো হলো জৈব পদার্থগুলি হচ্ছে তোমার খাদ্য, সার, রেচন পদার্থ, খাদ্য, সার 2 নম্বর, রেচন পদার্থ 3 নম্বর, রেচন পদার্থ। তারপর হচ্ছে প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি ইত্যাদি। আরও অনেক জৈব উপাদান থাকে বা জৈব পদার্থ থাকে। তাহলে খাদ্য সারটা কি খাদ্য সার কি আমরা চিনি? যদি না চিনি তাহলে আমরা জানবো খাদ্য সার কোনগুলি, যেমন অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ইত্যাদি। অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ইত্যাদি।
তারপর রেচন পদার্থগুলি কি কি আমরা জানবো। রেচন পদার্থ হচ্ছে বৃক্ক ও বা কিডনির মধ্যে যে সকল বর্জ্যগুলি বের হয়ে যায় মানবদেহের শরীর থেকে, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি। অ্যামোনিয়া, ইউরিয়া বা ক্রিয়েটিনিন, বাস আমরা 2-3টা জানলেই হবে। অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি, আরও অনেকগুলি আছে। তারপরে প্রোটিন আছে, যেমন গ্লোবিউলিন, অ্যালবিউমিন। যেমন আমরা ডিম খাই, ডিমে সাদা অংশ থাকে গ্লোবিউলিন, কুসুমে থাকে অ্যালবিউমিন। গ্লোবিউলিন, গ্লোবিউল, অ্যালবুমিন, গ্লোবিউল, অ্যালবুমিন। তাহলে প্রোটিন হলো গ্লোবিউল, অ্যালবুমিন। আমরা যে ডিম খাই, ডিমের সাদা অংশে থাকে গ্লোবিউল আর কুসুমে থাকে অ্যালবুমিন। তারপর হচ্ছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে অজৈব পদার্থগুলি কি কি, গেল জৈব পদার্থগুলি কি কি, খাদ্য, সার, রেচন পদার্থ, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, প্রোটিন ইত্যাদি। এর মধ্যে খাদ্য সার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ইত্যাদি। রেচন পদার্থগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক, ক্রিয়েটিনিন আছে, তারপরে অ্যামোনিয়া, তারপরে প্রোটিন আছে গ্লোবিউল, অ্যালবুমিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এখন আমরা জানব অজৈব উপাদানগুলি বা অজৈব পদার্থগুলি কি। অজৈব পদার্থগুলো অজৈব পদার্থগুলি বিভিন্ন ধরনের খনিজ পদার্থের বা বিভিন্ন ধরনের খনিজ লবণ যে এগুলি আয়ন হিসেবে থাকে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে অজৈব পদার্থ। তাছাড়া থাকে আরও গ্যাস, যেমন অক্সিজেন গ্যাস। তাছাড়া অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসও থাকতে পারে। কার্বন গ্যাস থাকে। তাহলে আমরা রক্ত রসের মধ্যে কি থাকে। রক্তরসের মধ্যে 90% থাকে পানি আর 10% থাকে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলির মধ্যে আছে খাদ্য, সার, রেচন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি ইত্যাদি, আর অনেক কিছু আছে। আর জৈব পদার্থগুলির মধ্যে আছে বিভিন্ন ধরনের যে খনিজ লবণ আয়ন হিসেবে থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি। তাছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন গ্যাস থাকতে পারে বা থাকে। এই হলো আমাদের রক্ত রস সম্পর্কে গেলাম। তাহলে আমি আবারও বলছি, রক্তরসের সংজ্ঞা হচ্ছে রক্তরস কি বা প্লাজমা। আসতে পারে রক্তরস বা প্লাজমা, দুইভাবে প্রশ্ন থাকতে পারে। রক্তরস কি বা প্লাজমা কি। প্লাজমা ইংরেজি শব্দ। তাহলে প্লাজমা হচ্ছে রক্তের উপরে যে হলুদ তরল অংশ তাকে বলা হয় প্লাজমা বা রক্তরস। তাহলে আমাদের রক্ত উপাদানের দুটো অংশ, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্তরস সম্পর্কে আমরা জানলাম বা রক্তরস সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা রক্তকণিকা সম্পর্কে একটু জানব। তাহলে রক্তকণিকা
রক্তকণিকা। তাহলে আমরা রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে লোহিত রক্তকণিকা, দুই হচ্ছে শ্বেত রক্তকণিকা, তিন হচ্ছে অনুচক্রিকা। তাহলে মানব দেহের যে 45% রক্তকণিকা থাকে, এর মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা কণিকাকে রেড ব্লাড সেল বলে। তাহলে এই লোহিত রক্তকণিকা রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে, লোহিত রক্তকণিকা লাল কারণ হচ্ছে রক্তে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। আমি এটা আবার তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। কারণ লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন যদি থাকার কারণেই কিন্তু রক্তের রং লাল হয়। তাহলে লোহিত রক্তকণিকা, আমরা লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা রক্তরসের মধ্যেও ছড়ানো বিভিন্ন রকম কোষকে এই রক্তকণিকাটা হচ্ছে রক্তরসের মধ্যে, এই যে আমি একটা বিভিন্ন ধরনের রক্তকণিকা আঁকছি বা একটা রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের কণিকা ছড়ায় ছিটিয়ে থাকাটাকে বা কোষ, রক্ত হচ্ছে এক ধরনের কোষ, বিভিন্ন ধরনের কোষ ছড়ায় ছিটিয়ে থাকাকে বলা হয় কি? রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকার আকৃতি দ্বি অবতল, যেমন এই যে দ্বি অবতল চাকতি আকৃতি, হিমোগ্লোবিন ভর্তি একটা চ্যাপ্টা আকৃতির থলি, চ্যাপ্টা আকৃতির ভাসমান থলি। লোহিত রক্তকণিকা দ্বি অবতল চ্যাপ্টা ভাসমান থলি, তাহলে একে রেড ব্লাড সেলও বলা হয়। আর লোহিত রক্তকণিকার গড়ায়ুটা হচ্ছে 120 দিন। আর উৎপত্তিস্থল অস্থিমজ্জায়, উৎপত্তিস্থল অস্থিমজ্জায়। তারপরে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। তাছাড়া হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের যে অম্ল ক্ষারের সমতা সেটা বজায় রাখার বাফার হিসাবে কাজ করে। অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করে। এইটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। তাছাড়া শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এটা নিউক্লিয়াস, বিশাল বড় নিউক্লিয়াসযুক্ত, এটার কোনো নির্দিষ্ট আকার নেই, এখানে কোনো হিমোগ্লোবিনও নেই, হিমোগ্লোবিন বিহীন। আর এর গড়াই হচ্ছে, শ্বেত রক্তকণিকার গড়াই হচ্ছে 1 থেকে 15 দিন। আর শ্বেত রক্তকণিকা আমাদের মানবদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে পড়ে তখন শ্বেত রক্তকণিকায় ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুটাকে ভক্ষণ করে। এটা এমিবার মতন আকৃতি পরিবর্তন করে ফেলে, ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে। তারপর হচ্ছে অনুচক্রিকা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, গোলাকার, ডিম্বাকার, তারপরে হতে পারে বড় চাকতি আকার এরকম। তা এটাকে আবার ইংরেজিতে প্লেটলেটও বলা হয়। এর গড়াই হচ্ছে গিয়া 7 থেকে 10 দিন। শ্বেত রক্তকণিকার গড়াই হচ্ছে 7 থেকে 10 দিন। লোহিত হচ্ছে 120 দিন গড়ায়ু, শ্বেত 1 থেকে 15 দিন, অনুচক্রিকা 7 থেকে 10 দিন।
এই হচ্ছে এদের গড়ায়ু। তাই রক্তের সাধারণ কাজ আছে। রক্তের সাধারণ কাজ হচ্ছে তোমার এই শ্বাসকার্য, তারপরে আছে হরমোন পরিবহন, বজ্র পরিবহন, উষ্ণতা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, এগুলি হচ্ছে গিয়ে রক্তের সাধারণ কাজ। রক্তের সাধারণ কাজ 1 নম্বর শ্বাসকার্য। শ্বাসকার্যে শ্বাসকার্য। 2 নম্বর হরমোন। 3 নম্বর তাহলে আমরা রক্ত সম্পর্কে আলোচনা করেছি, রক্তের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, রক্তের কাজ সম্পর্কে জেনেছি। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে রক্তের প্রকারভেদ, চিত্রসহ সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।